নমস্কার। আমরা আজকে আছি ময়নাগুড়ি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। ময়নাগুড়িতে এসেছি, একজন দাদাকে দেওয়া হয়েছিল গ্রাফটিং বেগুনের চারা। উনি কেমন ফলন নিচ্ছেন সেটা দেখানোর জন্য এবং আপনাদের আমি নিজের দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য এখানে এসেছি। কেমন ফলন হচ্ছে গ্রাফটিং বেগুনে, কতটা ফলন দেয়, তো আমি সেই বিষয়টা আজকে আপনাদের সাথে তুলে ধরছি। আমি অলরেডি চলে এসেছি জমিতে এবং দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কি ধরনের ফলন এসছে। আর যে জমিতে করা হয়েছে এই গ্রাফটিং বেগুন ভিএনআর 212 চাষটা, সেখানে সম্পূর্ণ ইউনিক। আমি যেটা দিয়ে হেঁটে যাচ্ছি, মাঝের যে ড্রেনটা সেটা কতটা নিচু আর বেডগুলো কতটা উঁচু সেটা একবার দেখুন। কম করে হলেও যদি বলি 3 ফিট উঁচু, মানে নর্মাল এই ড্রেন থেকে 3 ফিট উঁচু বেড করা হয়েছে। ভাবতে পারছেন এত উঁচু উঁচু বেড আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি। আর একটা বিষয় হচ্ছে, একটা বেডে ডবল মালচিং ব্যবহার করা হয়েছে। এ পাশ থেকে একটা মালচিং আর ও পাশ থেকে একটা মালচিং। তার মানে ভাবুন কত উঁচু করা হয়েছে বেড। এবার এত উঁচু বেড করেও ইনার কিন্তু কোনো ড্রিপ ইরিগেশন সিস্টেম নেই, মানে ড্রিপের মাধ্যমে যে জল দেওয়া হচ্ছে সেটাও না, জল দেওয়া হচ্ছে কিন্তু এই ড্রেনেই। এই কনসেপ্টটা একদম আমার খুবই ইউনিক লাগলো। আর এটাও কিন্তু অনেক বড় একটা জানার কিছু একটা বিষয় রয়েছে, সেটা আমি অবশ্যই যে দাদা লাগিয়েছেন এই চাষটি ভিএনআর 212টা যেটা করেছেন, সেই দাদার সাথে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করে জানবো। একবার দেখুন ফল, দেখুন ফল দেখতে পাচ্ছেন নিচ থেকে উপর পর্যন্ত কন্টিনিউ কিন্তু হারভেস্ট চলতে আছে। প্রতিদিন এখান থেকে বেগুন নেওয়া হচ্ছে। তবে আপনারা হয়তো ভাবছেন যে জায়গায় ভালো ফল আছে সেই জায়গায় আমি ভিডিওটা করছি। হ্যাঁ, এটা অবশ্যই, যেখানে ভালো ফল আছে সেখানে আমি ভিডিওটা শুরু করেছি। এর খারাপ দিক আমরা বলি, গ্রাফটিং বেগুনে যে আপনার উইল্টের সমস্যা সেটা হবে না, সেটা কিন্তু ভুল। গ্রাফটিং বেগুনেও উইল্টের সমস্যা হয়, এই জমিতেও কিছু জায়গায় খারাপ হয়েছে। খারাপটাও কিন্তু আপনাদের দেখাবো। শুধুমাত্র ভালোটা দেখলে তো হবে না, আমাদের খারাপটাও দেখতে হবে এবং সেখানে কি কারণে খারাপ হয়েছে বা কি সমস্যা হচ্ছে সবকিছুই আজকে আপনাদের দেখাবো। তবে এই যে ফলন দেখতে পাচ্ছেন, আমি গেছিলাম ছত্তিশগড় রায়পুর, সেখান থেকেও সেখানকার মতোই ফলন আমি দেখতে পাচ্ছি এখানেও। আর এটা কিন্তু ড্রিপ ইরিগেশন ছাড়াই। ড্রিপ ইরিগেশন যদি এখানে ব্যবহার করা হতো, সময় মতো প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস যদি গাছকে দেওয়া হতো, তাহলে ভাবুন আরো কত ফল যেত। তো এই বিষয় নিয়েই দাদার সাথে আমরা বিস্তারিত আলোচনা করি। ইনি কিভাবে জলের ব্যবস্থাপনা, জল কিভাবে দিচ্ছেন এত চড়া আর এত উঁচু বেডে, কিভাবে জল দিচ্ছেন। উনি বলছেন যে ড্রেনেই জল দিচ্ছেন। কিভাবে উনি ইরিগেশন সিস্টেমটা করছেন, জলটা কিভাবে দিচ্ছেন, সেটাও কিন্তু আমরা বিস্তারিত জানবো। তো আর আমি বেশি কিছু বলছি না। আর ইনারে আরো অনেক বড় একটা প্রজেক্ট এখানে রয়েছে, সেটা বিষয়েও আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। আজকে শুধুমাত্র এই বেগুনটা এতটা ফলন উনি কিভাবে নিতে পারছেন, চলুন শুরু করি আজকের ভিডিওর। দাদাকে ডেকে নিচ্ছি আমরা সাথে। তো বন্ধুরা, দাদাকে আমরা সাথে পেয়েছি, ওনার কাছেই এই চাষের বিষয়ে কনসেপ্টটা পুরোটাই জানবো আমরা আজকের ভিডিওতে। তো অবশ্যই আমি প্রথমেই আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের যারা ইউনিক চাষি, আমরা প্রায় প্রত্যেক এলাকাতেই কেউ না কেউ এরকম ইউনিক ফার্মার আমরা পেয়ে যাই। তো তাদের আমরা প্রতিনিয়ত ভিডিও আনার চেষ্টা করি। আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দাদা নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন দাদা? ভালো আছি। ভালো আছেন? খুব ভালো আছি। খুব ভালো। তো সবার প্রথমে যারা ভিডিওটি দেখছে আপনার নাম ঠিকানা জানাবেন। আমার নাম নয়নদে সরকার, আচ্ছা, গ্রাম বেনকান্দি, থানা ময়নাগুড়ি, জেলা জলপাইগুড়ি। জলপাইগুড়ি। জলপাইগুড়ি আচ্ছা। আপনার চ্যানেলের যত দর্শক আছে হুম, সবার প্রতি ভালোবাসা এবং সবার আশীর্বাদ চাবো, অবশ্যই। যাতে তো এবার একটু জানতে চাইবো, হুম, এই বেগুনের চারা আপনি কবে বসিয়েছেন? এইটা সেপ্টেম্বরে 14-15 নাগাদ বসিয়েছি। সেপ্টেম্বরের 14-15, 14-15 মানে আজকে আপনার জানুয়ারি জানুয়ারি 14, 14, মানে ধরুন 4 মাস। প্রায় 4 মাস। 4 মাস গাছের বয়স, হুম। ভিএনআর 212 বিএনআর 212 গ্রাফটিং চারা। গ্রাফটিং চারা। আচ্ছা, তাহলে এই চারার আহ, ফলন কবে থেকে স্টার্ট হয়েছিল আপনার? ফলন মোটামুটি আমি ধরেন 50-60 দিন থেকে প্রায় 50 থেকে 60 দিনের মধ্যে মধ্যে বিক্রি শুরু? বিক্রি শুরু করছি। আচ্ছা। এখন অবধি মোটামুটি
প্রায় 50 দিন 55 দিন কন্টিনিউ বিক্রি করেই যাচ্ছি, কন্টিনিউ প্রতিদিন বিক্রি করছেন। প্রতিদিন বিক্রি করছি। আর ফলনটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার হুম। একটু জানতে চাইবো যে এখানে কতটা চারা বসানো হয়েছে বা কত বিঘা জমিতে লাগিয়েছেন? আমার এখানে 1 বিঘা জায়গা, 1 বিঘা। 1 বিঘার মধ্যে 500 চারা বসিয়েছিলাম। 1 বিঘা যদি বলি 33 শতক। 33 শতক, 33 কাঠায় বললে 20 কাঠা, 20 কাঠা। শতকে 33 শতক। 33 শতক। 33 শতক। আচ্ছা, এখানে যে চারার আপনি গ্যাপটা দিয়েছেন, হুম। কত বাই কততে চারাটা বসিয়েছেন? এটা আছে এই এই গাছ থেকে এই গাছের লাইন হিসাবে যদি ধরেন, হ্যাঁ। তাহলে এই গাছ থেকে এই গাছের দূরত্ব হচ্ছে 5 ফিট। 5 ফিট দিয়েছেন? 5 ফিট। আচ্ছা, আর চারা থেকে চারা? চারা থেকে চারা 3 ফিট। 3 ফিট। 3 ফিট। কত চারা বসেছে আপনার 1 বিঘায়? আমার 500 চারা। 500 চারা? হুম। 500 চারাতে আবার 1 বিঘা কিছু কিছু কমপ্লিট। জায়গায় আবার 7 ফিটও হয়ে গেছে এই চওড়াটা। হুম। এই চওড়াটা 7 ফিট হয়ে গেছে, কারণ টোটাল কাজ আমাকে লেবার দিয়ে করাতে হয়। হুম। যখন লেবার দিয়ে করাই ওদেরকে বলছি, ওরা হয়তো ভুল করে একটু চওড়া করে ফেলেছে, হুম, কোথাও হুম। একটু সরু করে ফেলেছে, এরকম ঠিক। অ্যাকুরেট সব জায়গায় হয়নি। হুম, যেমন হুম, এটা হুম। কিন্তু চওড়াটা অনেক বেশি আছে, মানে কম বেশি হয়েছে। হ্যাঁ, তাহলে আপনার 500 চারায় 1 বিঘা কভার হয়ে গেছে? 1 বিঘা কভার হয়েছে। বাহ! তাহলে আমরা অনেক ক্ষেত্রে বলে এটাতে আমরা থাকি 700-800 আমি দিতে পারতাম, চারা হ্যাঁ। 700-800 দিতে পারতাম। হুম। কিন্তু সেই ক্ষেত্রে এখন যেটা আমার অভিজ্ঞতা বলতেছে, আমি পাতলা দিয়ে বরঞ্চ আমার ভালো হয়েছে। যদি বেশি দিতাম, হুম। আমার প্রোডাকশন সেমি আসতো, হুম। প্লাস আমার রোগ ব্যাধি অত্যাচারটা হুম। আরো 4 গুণ বেড়ে যেত। একদম, একদম ঠিক তাই। যেমন আমার গাছে প্রত্যেকটা জায়গায় সূর্যের আলো পৌঁছাচ্ছে, হুম। প্রত্যেকটা জায়গায় হাওয়া খেলতেছে, হুম। হাওয়া বাতাস প্রত্যেকটা জায়গায় আমার যাচ্ছে। হুম। আর যেটা আমার ঘন হতো, অনেক বেগুন দেখবেন আপনি গাছ হ্যাঁ। বা বেগুন চাষি, হুম। তারা মানে আপনি যে হেঁটে যাবেন, হেঁটে যাবেন। এই পেজটা পাওয়া যায় না, পাওয়া যায় না। এখানে এই গাছ থেকে এই গাছ হ্যাঁ। লেগে যায়। লেগে যায়, হুম, একদম হুম, গাছ হুম। লেগে যায়, হুম। কোনো রকমে বেকাটেরা হয়ে আপনাকে ঢুকতে হয়। যুক্ত হয়। ঠিক, ঠিক। এইটা আমার ক্ষেত্রে নাই। আমার ক্ষেত্রে হাওয়া বাতাস রোদ সবটাই ওই গাছের একটা যত প্রয়োজন। ফাঁকা থাকবে হ্যাঁ। তত আপনার রোগ ব্যাধিটা কম হুম, হবে। কম হবে। আচ্ছা, আর এত সুন্দর ফলন কিন্তু এটাও একটা কারণ, ঠিক, এই ঠিক, ঠিক। এটার জন্য আর সানলাইটটা ঠিক মতো পাচ্ছে। পাচ্ছে। তো বন্ধুরা, আমি চাইবো যে ভিডিওটা একটু লম্বা হলেও হোক, যাতে পুরো ইনফরমেশন থাকে। কারণ এই চাষে এসে বা অনেকে কি করে যে ফলন দেখে বা বাড়িয়ে বাড়িয়ে অনেক কিছু বলা হয়। অনেকে বলেন যে বাড়িয়ে বাড়িয়ে কিছু বলা হয়। অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করি পজিটিভ নেগেটিভ দুটো দিকেই তুলে ধরার। আর একটা বিষয় যে শুধুমাত্র ভালোটাই দেখলে হবে না, খারাপটাও আমাদের দেখতে হবে। আরও একটা মেন বিষয়, সেটা হচ্ছে যে আপনার এই ধরনের বেগুনগুলো, এক কথায় বেগুন চাষটা একটা এমনই চাষ যেটা সব জায়গায় সব ধরনের বেগুন কিন্তু চলে না। চলেন। যেমন আমাদের মালদা জেলায় যদি বলি, এই বেগুন কিন্তু আমাদের মালদা জেলায় সেরকম রেট নেই। যেটা অক্সিতা বা যেটা সাদা সবুজ যে বেগুনটা হয়, সেটা আমাদের মালদা জেলায় গোল সাইজের, সেটা মালদা জেলায় আমাদের খুব ভালো চলে। যদি বলি এটার রেট, তার থেকে এটার রেট কম। আর ইনাদের এই এলাকায় মানে ময়নাগুড়ির সাইডে এখানে কিন্তু এই বেগুনের ভালো একটা চাহিদা। ভালো চাহিদা। তো এলাকা ওয়াইজে আপনারা এমনটা কেউ কখনো করবেন না যে আপনার এই ফলন দেখে বা এই এত কিছু দেখে আপনি চাষ করে নিলেন। আপনার বাজার কিন্তু অবশ্যই আগে দেখবেন। মার্কেট যদি না করতে পারেন তাহলে তো সব শেষ। সব শেষ। বাজার দেখতে হবে, প্লাস এইটা আপনি সুন্দরটা দেখতেছেন, এর পিছনে কতটা পরিশ্রম, হ্যাঁ। কতটা পরিশ্রম করতে হচ্ছে, আমি কত টাকা ইনভেস্ট হ্যাঁ। করেছি পিছনটা, ওইটা সবার আগে দেখে চাষ করা উচিত। আর পরিচর্যার বিষয়, পরিচর্যা কিভাবে করতে হবে, কিভাবে করছি, ওই যে কতটা কষ্ট করছি, কষ্টটার জন্যই কিন্তু এই ফলনটা। আপনারা যদি এরকম কষ্ট করতে পারেন বা এরকম পরিচর্যা যথেষ্ট পরিমাণে করতে পারেন, তবেই করেন। খালি সুন্দর দেখে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে যাবেন, ঠিক তাতে ঠিক কিন্তু ঠিক। সেইটাই আমরা আজকে ভিডিওতে তুলে ধরবো বিস্তারিত, ইনি কিভাবে করছেন। সবার প্রথমেই জানবো বেড তৈরি। এই যে এত উঁচু বেড, কখনো কি আপনার মাথায় আসেনি এত উঁচু বেড করে দিলে আমি জল কিভাবে দেব, বা নিচে ড্রেনে জল দিলে গাছ ঠিক মতো জল নিতে পারবে কিনা? হ্যাঁ, আসছে। তাহলে এটা আপনি কিভাবে ক্লিয়ার করলেন, বা বেড তৈরির বিষয়টা একটু জানান বিস্তারিত। বেড তৈরি আমি প্রথম উঁচা কেন করলাম তার কারণটা আমি বলি। উঁচা করা হয়েছে, প্রথম কারণটা হচ্ছে যে আমার এখানে জলের লেয়ার অনেক উঁচুতে। আচ্ছা আচ্ছা। মানে আমাদের যে সেলো হয়, 30 ফিট 40 ফিটে এখানে জলের লেয়ার চলে আসে। সুতরাং আমি যে টাইমে রোপণ করছি সেপ্টেম্বরের দিকে, তখন কিন্তু এই জমিটা অনেক ভিজা। আর বেগুনের কিন্তু জমি লাগে শুকনো। তে আমি যদি বেডটা এত উঁচু না করতাম, তাহলে আমি মাটিটা শুকাতে পারতেন না। আচ্ছা। আমার চারাটা রোপণ করার 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে সব মারা যেত। এই প্রথম কারণ হচ্ছে এটা, যে এই জন্যই উঁচু করা, এত উঁচু করা। আচ্ছা, তারপরে থাকলো যে তাহলে আমি জল দিব কি করে।
আমি এত উঁচু করছি, আমি জল দিব, আমাকে জল দিতে হবে গাছ। আচ্ছা, জল দিতে হবে। যেমন যখন লাগিয়েছি তার 15-20 দিন পরের থেকে ড্রাই হয়ে হচ্ছে, তখন আমাকে জল দিতে হয়েছে। জল দেওয়ার জন্য যেই এটা আমি এই ড্রেনে জল দিই। আচ্ছা, ড্রেনে জল দিই। যে কোনো গাছের একটা নিয়ম হচ্ছে যে আমি ওর যখন জলের প্রয়োজন, ও যখন দেখবে এই জায়গায় জল পাচ্ছে না, ও কিন্তু শিপা এই অবধি চলে আসবে, শিকড় চলে আসবে। যখন এখানে দেখবে ও জল আছে, ও এখান থেকে এখানে চলে আসবে। আচ্ছা আচ্ছা, শিকড়টা দ্রুত বৃদ্ধি পাবে। আচ্ছা, শিকড়টা দ্রুত বৃদ্ধি পাবে। শিকড়টা আমার যখন দ্রুত বৃদ্ধি পাবে, তখন গাছ এখান থেকে যেমন জল নেবে, এই পাশে যে আমার সার, গোবর, জিঙ্ক, বোরন যা আছে, তখন কিন্তু আরো তুরন্ত যাবে। আচ্ছা, টানতে শুরু করবে। তো এই কনসেপ্টে কিন্তু এখানে জল দেওয়া হচ্ছে। আর তারপরে হচ্ছে যে আমি এখানে কতটুক জল দিব। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে টোটালটাই জমি, গাছ আর হচ্ছে আপনার ওয়েদার, এইটা বুঝে অভিজ্ঞতার উপরে আপনাকে জলটা এখানে দিতে হবে। আচ্ছা, আমি যদি এখন আমি যখন আজকে 1-1.5 মাস আগে যদি আমি এই লেভেলে জল দিতাম, গাছের শিকড় কিন্তু জল খুব তাড়াতাড়ি পাওয়া যেত, কিন্তু তাতে আমার ক্ষতি হতো। গাছ আমার অতিরিক্ত মশাইজের জন্য গাছের শিপা গুড়া পচা শুরু হতো। এইটা এইভাবে। আচ্ছা, তাহলে জল কত দূর পর্যন্ত দেন এখন? এই লেভেল দিই, এই লেভেল জল দেন। হ্যাঁ, যদি এবার অতিরিক্ত হয়ে যায়, সব সময় তো ডিপ যেহেতু নাই, আমাদের ম্যানুয়ালি করতে হয়। যখন যদি জল অতিরিক্ত হয়ে যায়, আমার যে দুপাশে ড্রেন দেখেছেন, ড্রেন দিয়ে আমি জল আউট বের করে দিই। আচ্ছা, অতিরিক্ত জল যেটা হবে, আমি বুঝতে পারতেছি যে না, এই ড্রেনটায় আমার জল বেশি হয়ে গেছে কারণবশত, তখন আমি এটা এদিকে বের করে দিই। আচ্ছা, তাহলে এবার একটু আমাদের এই বিষয়টা সবার প্রথমে জানান, জমিটাকে কিভাবে আপনি তৈরি করেছেন? আমি তো প্রথম তো এটা সমতল জমি ছিল। সমতল জমিতে আমি গোবর আমাদের এখানে ট্রাক্টরের যে টলিগুলি হয়, আমি 1 বিঘাতে 1.5 টলি গোবর দিয়েছি। 1.5 টলি গোবর। আচ্ছা, আর 1 বিঘাতে আমার 10-26 যেটা হয় সার, সেই সারটা দিয়েছি এখানে আপনার 1.5 প্যাকেট মানে 50 কেজি আর 25 কেজি 75 কেজি। আচ্ছা, তার সঙ্গে জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এসব যা অনুখাদ্য হয় 1 বিঘার যা ডোজ আছে, ডোজ হিসেবে দিয়েছি। হ্যাঁ, আর হচ্ছে আপনার এবার ডোজটা কত, এটা অনেকগুলি সার তো এখানে বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো এবার মিক্স করে আগে বেডের নিচে দিয়ে দিয়েছি। আচ্ছা, বেডের নিচে মানে যেখানে বেড হবে সেখানে দিয়েছি। আচ্ছা, যেহেতু এটা আমার একটা লং টাইম ফসল, হ্যাঁ, কারণ আজকে যদি আমি উপরে দিই, শিপা তো আর কিছুদিন পরে নিচে চলে যাবে। তো আমার ছোট থাকতে এত সারের প্রয়োজন নেই। যখন গাছটা আমার এই হাইট হয়েছে, বা ধরেন এই হাইট হয়েছে, তখন এর শিপা কিন্তু এ যা হাইট হয়েছে তার দ্বিগুণ দূরত্বে গেছে। যা গাছ হাইট হবে তার দ্বিগুণ দূরত্বে আপনি এখনো শিপা খুঁজবেন, এর দ্বিগুণ দূরত্বে শিপা যাবে। এটা হচ্ছে গাছের নিয়ম। এবার ওই জন্যই আমি সারটা নিচে দিছি, মাটিটা উপরে দিছি। আর তার যখন চারা গাড়ার 1 সপ্তাহ আগে আপনার ফসফেট যে সারটা হয় সাদা পাউডারের মতো, ওইটা এইটুক করে প্রত্যেকটা দিয়ে মাটিটা ভালো করে মাটিতে মিক্সড করে একটু মাটিটা শুকিয়ে তারপরে ওটার মধ্যে চারাটা রোপণ করছি। আচ্ছা, লাইন মানে বেড করার আগে যে সারটা আপনি দিয়েছেন, সেটা কি জমিতে পুরো ছিটিয়ে দিয়েছেন, নাকি শুধু যেখানে লাইন হবে সেখানেই লাইন করে দিয়েছেন? শুধু যে লাইনটা হবে সেই লাইনটাতেই দিয়েছি, সেই লাইনটাতেই আপনি সারটা দিয়েছেন? দিয়েছি। আচ্ছা, জমিতে দেইনি। দিয়ে তারপরে বেড করেছেন? বেড করে সেই সারটাকে চাপা দিয়ে দিয়েছেন? আচ্ছা, চাপা দিয়ে তার বেড করে নিয়ে তারপরে মালচিং করেছেন? তারপরে মালচিং করেছেন। এবার এই মালচিং দুটো দিয়েছেন কারণ যেহেতু আপনার বেডটা বড় উঁচু, তার জন্য। কত ফিটের মালচিং আপনার রয়েছে? মানে 4 ফিট, এদিকে 4 ফিট, ওদিকে 4 ফিট, ওদিকে 4 ফিট, 8 ফিট। আর আমার মালচিংটা এখান থেকে এই অবধি ঢাকা রয়েছে, একদম নিচ পর্যন্ত। আমি 4 ফিটেই হয়ে যেত, যদি এইটুক ঢাকতাম তাহলে আমার 4 ফিট বা 3 ফিটের মালচিং হলেই সিঙ্গেল মালচিংই হয়ে যেত। কিন্তু আপনি পুরোটা ঢেকে দিয়েছি, যাতে ঘাস যাতে না হয়। আমার এলাকায় ঘাসের প্রচুর উৎপাত, তার জন্যই আমি আর কি খরচাটা বেশি করেছি। তাহলে এবার যখন ট্রান্সপ্লান্ট করে দিলেন, লাগিয়ে দেওয়ার পর আর পরবর্তীতে মানে এই 4 মাসে আর কি আপনার সার এখানে দেওয়া হয়েছে? হ্যাঁ,
যখন গাছটা আমার ফুল ফল যখন প্রথম আসতে শুরু করলো, স্টার্ট শুরু করলো, যখন দেখলাম যে আমার পুরো ক্ষেতে 80% বেগুন গাছে ফুল ফল চলে আসছে, 80% গাছে ফুল ফল আসছে, তখন আমি এখানে 10-26 অনলি ফর শুধু 10-26 দিয়েছি। আচ্ছা, 10-26 তো দিয়েছেন। হ্যাঁ, 10-26 কিভাবে দিলেন? 10-26 আমি এই দুটা মালচিং এর মিডিলটা যে ফাঁকা আছে, এই মিডিলে একটু গর্ত করে ঢুকিয়ে দিয়েছি, এখানে আর এখানে গর্ত করে দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছেন। মুখটা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এইভাবে আপনি সার দিয়েছেন। তাহলে সার দেওয়ার এই হচ্ছে সিস্টেম। এবার পরবর্তীতে যে সারটা দেবেন সেটা কি করে দেবেন বা কবে দেবেন? পরবর্তী সারটা দিতে লাগতো আরো 10 দিন আগে, কিন্তু কারণবশত এটা একটা গাছের প্রবলেমের জন্য এখন 10 দিন লেট হয়ে গেল। তো 3-4 দিনের মধ্যে দেওয়া হবে। সেটার দেওয়ার পদ্ধতিটা আলাদা করব। সেটা হচ্ছে আপনার এই মালচিংটা তুলে দিয়ে, মালচিংটা তুলে দিয়ে, এই গাছটা আছে আর এই গাছটা ঠিক মিডিলে আমি এই জায়গাটা একটু খুঁড়ে দিব। আচ্ছা, একটু খুঁড়ে দিয়ে এখানে সার, গোবর, জিঙ্ক, বোরন দিয়ে আবার ঢাকে দিয়ে তারপরে মালচিং ঢাকা দেবেন। তার মানে এই গাছের সোজাসুজি দেবেন না, শুধু এই দুটো গাছের মাঝখানে আবার নেক্সটটা আবার দুটো গাছের মাঝখানে। আচ্ছা, এইভাবে দিয়ে চলে যাবেন। কারণ মাঝখানে দিলে এও পাবে, এও পাবে, দুজনেই নিতে পারবে। আর সোজাসুজি দিলে পার্টিকুলার একটা গাছে পাবে। আচ্ছা, তাহলে আমাকে আবার ওখানে দিতে হবে। আর কিছু সার একটা গাছে খেতে পারবে না, ওটা ওয়েস্টেজ হবে। আর এটা যখন দুজনে মিলে খাবে, পুরো সারটা আমার কাজে লাগবে। বাহ, এই হচ্ছে সিস্টেম। এবার দেখুন, এতগুলো নলেজ এনার কি করে আসলো? হ্যাঁ, এইগুলো হচ্ছে এক্সপেরিমেন্ট, মানে করে করে শিখেছেন, তাই তো? তো এবার একটু এবার এই বিষয়টা আমরা তো জানলাম সারের। এবার পরবর্তী যত্ন যেগুলো করতে হয় সেটা হচ্ছে আপনার সময় মতো স্প্রে করতে হবে, কীটনাশক, ফাঙ্গিসাইড এগুলো স্প্রে করতে হয়। তো সেটার শিডিউল কিরকম রয়েছে বা কিভাবে করেন? যেমন বেগুন খেতে কিন্তু আমার ডুগা হেলা বেগুন আপনি একটাও পাবেন না। আপনি যত গাছ আছে আপনি একটাতেও, যেমন একটা গাছেও ডুগা হেলে, যে ছিদ্রকারী পোকা যেটা, হ্যাঁ, ওটা কিন্তু আপনি পাবেন না। প্লাস আমার ফলে পোকা পাবেন না, ফলে পোকা একটাও দেখতে পাচ্ছেন না, তাই তো? কিছু এটাতে জৈবিক প্রক্রিয়াতে কিছু মেনটেন করি, আর 80% হচ্ছে আপনার রাসায়নিক। যেমন সিমোডিস দেই, বুফেরিয়া দেই। আমি যদি এখন ধরেন সিমোডিস দিলাম এই সপ্তাহে, তাহলে আমি সিমোডিস আবার নেক্সট 20 দিন পরে ইউজ করব। আচ্ছা, তার মাঝখানে আমাদের কিছু কম দামি যে ওষুধগুলো আছে, সিমোডিস, বুফেরিয়া, এগুলা অনেক দাম, সেই দামি ওষুধগুলা না দিয়ে মাঝখানে একটা কম দামি ওষুধ আমি দিব। আচ্ছা, হ্যাঁ, যেটা ছিদ্রকারী পোকার উপরে কাজ করে, দাম অনেক কম, সেটা ব্যবহার করব। তার পরে নেক্সট আবার আমি সিমোডিস ব্যবহার করব। আচ্ছা, তারপর আমি বুফেরিয়া দিব। কারণ আমি যদি বারবার একই ওষুধ দেই, তা রেজিস্ট্যান্স পাওয়ারটা পোকার অনেক বেড়ে যাবে। তার জন্য আমাকে চেঞ্জ করে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। আচ্ছা, আর ফাঙ্গাসের জন্য আমি প্রথম থেকেই মাসে 2 বার করে ফাঙ্গাসাইড আমি স্প্রে করছি। আচ্ছা, মাসে 2 বার করছেন। আচ্ছা, তো এই হচ্ছে পরিচর্যার পুরোপুরি সিস্টেম। তো এই চাষের সম্বন্ধে আপনার কাছে তো যথেষ্ট জানলাম আমরা, আর অনেকটা ইনফরমেশন আমরা নিলাম আজকে দাদার কাছ থেকে। তো দাদা, এবার একটু আমাকে জানাবেন, এটা আপনার চাষটা করতে 1 বিঘা জমিতে টোটাল খরচ যদি বলি, কেমন খরচ হয়েছে? আমার ওইভাবে তো হিসাব লেখা নেই, তাও আমার আনুমানিক বা মোটামুটি লেখা নাই বলতে ভুল, মানে লেখা আছে, কিছু কিছু ছাড়া পড়ছে। সবসময় কাজের চাপে সবসময় লেখাপড়ি করা যায় না, লিখে রাখা যায় না। তাও মোটামুটি মনে করেন যে প্রায় 60 থেকে 70-80 হাজার, 60 থেকে 80-র মধ্যে খরচ হয়েছে। সব কিছু খরচ, সব নেট, মালচিং, চারা, সার, তারপর লেবার সবকিছু নিয়ে। কারণ যেহেতু আমি নিজে কিছুই করতে পারি না, আমাকে টোটাল কাজ আমাকে লেবার দিয়ে করাতে হয়। লেবারের উপরে আমি ডিপেন্ড। 60-70 হাজার টাকা খরচ হয়েছে। হ্যাঁ, 60-70 হাজার টাকা খরচা হয় এবার আজ পর্যন্ত, আজকের ডেট পর্যন্ত। এবার যদি কথা বলি, আজ পর্যন্ত কত টাকার সেল হলো? মোটামুটি ধরেন আজকের দিন অবধি নিয়ে আপনার প্রায় 1,40,000 বা 60-এর মধ্যে হিসাব করলে বোঝা যাবে, প্লাস এরকম খরচ হয়েছে। খরচ না, সরি, মানে বিক্রি হয়েছে। হ্যাঁ, তাহলে আর বাকি এগুলো তো দেখতেই পাচ্ছেন আছে, এগুলো তো ধরাই আছে। আরো আশা করি আরো 2 মাস আরো কন্টিনিউ ফল নিতে পারবো, আশা করছি আরো 2 মাস কন্টিনিউ ফল নিতে পারবেন। তার মানে আমরা যেটা বলি, সারা মানে 1 বছর গাছ টেকানো যায় এগুলো। তো আপনি সেটা কি ভেবেছেন? মানে আমি ওই প্ল্যান হিসেবেই করেছিলাম, এখন চেষ্টা করে যাব 1 বছর টিকানোর জন্য। এখন টিকাতে পারবো কি না পারবো এটা বলা মুশকিল, তবে যথেষ্ট ভালো টাকার সেল হয়েছে। এবার একটু
এই বিষয়টা জানতে চাইবো যে আপনার এখানে দেখছি বেডের ধারে ধারে আপনি মটরশুঁটি লাগিয়েছেন, এটা কি সিস্টেম বা এটা কেন করলেন আপনি? আমার এই মটরশুঁটিটা গাড়া হয়েছে এটা একই জমিতে একই পরিচর্যা এবং একই সবকিছু একই, এর জন্য আমাকে এক্সট্রা করে কিছু দিতে হয়নি। আচ্ছা আচ্ছা, মটরশুঁটির জন্য আমাকে এক্সট্রা করে কিছু, ওর যা শুধু লেবার আর বীজের পয়সাটাই আমাকে দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা, আর আমি বেগুনে যা সার দিয়েছি, বেগুনে যা ওষুধ দিয়েছি, তাতেই আমার এটা হয়ে এই যাচ্ছে। ফসলটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা সাথী ফসল। সাথী ফসল হ্যাঁ, হিসেবে। এটা এখন খুব একটা ভালো কনসেপ্ট যে একটা ফসলের সঙ্গে আরো 2-3টা ফসল নেওয়া যায়। একসাথে নেওয়া যায়। ঠিক ঠিক, তার ঠিক। জন্য এটা থেকে আমাকে বাড়তি মুনাফা এটা দিয়ে দিচ্ছে দিয়ে এক্সট্রা দিচ্ছে ভাবে। এই জন্য। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি আমরা উপরে নেট দেওয়া রয়েছে, তো নেটটার কি কারণ মেইনলি? নেটটা হচ্ছে আপনার এখানে যেহেতু চতুর্পাশে বাড়ি, এটা চতুর্পাশে বাড়ির পাশে জমি, তাই আমি নেট না দিলে পাখি, হ্যাঁ, বুলবুলি পাখি, টিয়া পাখি, তারপরে এইসব জাতীয় অনেক ধরনের পাখি এসে ফল ঠুকরাবে, খাবে না, স্পট করে দেবে, স্পট করে দেবে। যাতে এটা থেকে রক্ষা পাওয়ার জন্য এই নেটটা ব্যবহার করি। বাহ, খুব সুন্দর। আর পাখির উপদ্রব কিন্তু সত্যি আমরা প্রত্যেকটা জমিতেই দেখছি। আমরা জায়গা চেঞ্জ করলাম, এখানেও আমরা সেম পরিমাণে ফল দেখতে পাচ্ছি। তো এই গাছটাতে ফল দেখে সত্যি বন্ধুরা মানে জিভ ভরে যায়। দেখুন কত ফল ধরে আছে, এগুলো তো ফল নয়, এগুলো এখন বর্তমানে টাকা। দাদা মার্কেটে কেমন রেট পাচ্ছেন এখন? ভালো রেট, ভালো রেট যদি বলি তাহলে ভালো রেট। আজকে নিয়ে গেছিলেন নাকি? আজকে নিয়ে গেছিলাম। কতটা নিয়ে গেছিলেন আজকে? আজকে নিয়েছিলাম 80 কেজি। আজকে 80 কেজি? 80 কেজির মধ্যে ভালো বেগুন 80 কেজি। আচ্ছা, আমাদের যেটা এই ছোটটা ক্যাট, ছোট ক্যাট নিয়েছিলাম 30 কেজি। 30 কেজি? 30 কেজি। কেমন রেট দিলেন? ক্যাটটা গেছে আপনার 20 টাকা। 20 টাকা। আর ভালোটা গেছে 42 টাকা। 42 টাকা? 42 টাকা। রেটও কিন্তু খুব সুন্দর রেট রয়েছে বন্ধুরা, এরকম রেট পেলে তো এটা 90 টাকা কেজির থেকে হারভেস্ট শুরু করেছি। 90 টাকা কেজি? হ্যাঁ, 90 টাকা কেজি থেকে শুরু হয়েছে আপনার, না? বাপরে বাপ। তো এই হচ্ছে বিষয়। এবার প্রতিদিন আপনি হারভেস্ট করছেন 81 কুইন্টাল এরকম। তো তাহলে আপনারা হিসেব করে নিন প্রতিদিন কেমন একটা রোজগার। আচ্ছা, আপনি দেখছি যে নিচের পাতাগুলো একদম কেটে দিয়েছেন, বড় বড় পাতাগুলো কেটে দিয়েছেন, মানে ফাঁকা রাখলে পরে অসুখ বিসুখটা কম হবে, তাই তো? কম হবে, হ্যাঁ, ফাঁকা রাখলে রোগ ব্যাধি কম হবে, সূর্যের আলো পৌঁছাবে, হাওয়া খেলবে। হ্যাঁ, ঠিক ঠিক, তার জন্যই এই গাছটাকে ফাঁকা করে দেওয়া, কাটিং, পাতা কাটিং করা হয়েছে, ডাল কাটিং করা হয়েছে, ফলও কাটিং করা হয়েছে। এইবার এতক্ষণ আমরা দেখলাম এখানকার ভালোটা, এবার খারাপটা অবশ্যই দেখবো। চলুন এবার খারাপটা দেখি। এই যে আসুন, এই দিকটায় আমি একটু আপনাদের দেখাবো। এইখানে হয়েছে সেই খারাপ, মানে খারাপ বলতে উইল্টের সমস্যা বা ধসা লেগে যাওয়া, এই সমস্যাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রতিনিয়ত বলে থাকি যে গ্রাফটিং বেগুনে আপনার উইল্টের সমস্যা হবে না, কিন্তু এইখানে আপনারা দেখুন এখানেও কিন্তু উইল্টের সমস্যা হয়েছে। তো উইল্টের বিষয়টা কি, যে পুরোপুরি 100% মানে হয় না, সমস্যার সমাধান হয় না আপনার, মোটামুটি এটা তো দেখতে পাচ্ছি। দাদা কি কারণ? কিছু কারণ জমির হতে পারে বা জমির হবে না কেন আমি তা বলি। এখানে কিন্তু আমার দুটা গাছের মাঝখানে বেগুন গাছ ছিল। আচ্ছা, বেগুন গাছ ছোট অবস্থায় কিন্তু আমি ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই লাঠিগুলো ইউজ করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এখানে ছিল জমির দুষ্টা হবে না আমার মানে 80% ডাউট। এই জন্য এখানে কিন্তু নেক্সট টাইমে আমি লাগিয়েছি হাইব্রিড। আচ্ছা, হাইব্রিড গাছটা কিন্তু এত সুন্দর হয়ে গেছে বলতে আপনার টমেটো গাছটা কিন্তু এত সুন্দর হয়েছে। তাহলে এই জায়গাতেই কিন্তু আমার বেগুন গাছটা মারা গেছে। তার মানে যদি উইল্ট থাকতো তাহলে এটাও মারা যেত। আচ্ছা, এবং আমি যতটুকু জানি যে সবচেয়ে বেশি উইল্টের সহ্য করতে কম পারে এই আপনার হাইব্রিড। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেগুন তার থেকে একটু বেশি পারে, উইল্টের সমস্যা ও একটু বেশি সহ্য করতে পারে, টমেটো পারে না। কিন্তু এখানে যেহেতু টমেটো গাছটা আমার হলো, তাহলে আমার আজকে বেগুন গাছটা আমার কেন মারা গেল প্রশ্ন হয়ে যায়। তার মানে চারার ফল্ট, জমিরও দোষ থাকতে পারে, চারার ফলটাই আমি 80% আমি ধরে চলেছি। ঠিক ঠিক। পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই সমস্যার কিন্তু সমাধান আমরা খুঁজে পাচ্ছি না এখন পর্যন্ত। এই সমস্যা সমাধান তো এখন অবধি আমাদের ভারতের বৈজ্ঞানিকরা বা কৃষি গবেষকরাও দিতে পারেনি। ঠিক। তবে চারার সমস্যাটা
কিছুটা কন্ট্রোল করা যায়। এক আচ্ছা। সাদা মাছিকে কন্ট্রোল রাখতে হবে। আচ্ছা, আমার কাছে দেখেন সাদা মাছি পাবেন না আপনি। সাদা মাছি নেই সাদা একদম। মাছিটাকে কন্ট্রোল করতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনাকে ফাঙ্গাস, যে কোনো ধরনের ফাঙ্গাস নাশক আপনাকে মাসে 2 বার ব্যবহার করতেই হবে। ব্যবহার করতেই হবে। তাতে আপনার এটাও কিছুটা কন্ট্রোল হবে। এটা দিলেই যে কন্ট্রোল হবে তা বলছি না। ঠিক, ঠিক, ঠিক। কিছুটা কিছুটা কন্ট্রোল কন্ট্রোল হবে। ঠিক। কিছুটা না, ভালো পরিমাণেই মোটামুটি কন্ট্রোল হয়। আচ্ছা, আমি আচ্ছা। এইভাবেই কন্ট্রোল করে রেখেছি। আচ্ছা, এই গাছগুলোকে আপনি তুলে কি দিয়েছিলেন এর আগে বা তুলেননি এরকম কিছু? কিছু গাছ তুলে দিয়েছি। প্রথম অবস্থায় কিছু গাছ তুলে দিয়েছি। আচ্ছা, তারপরে তারপরে আর দেখলাম তোলেননি? যে যখন ফুল ফল আসা শুরু করলো, তখন হ্যাঁ। দেখলাম যে হলুদ গাছেও ফুল ফল হচ্ছে। হচ্ছে। সেটা হার্ড হচ্ছে। হার্ড হার্ড হলেও হচ্ছে। আমাকে বাজারে আমি সেল করতে পারছি। 10 টাকা 20 টাকা করে আমি সেল করতে পারছি। আচ্ছা, তারপরে আর আমি উঠাচ্ছি না। ফলগুলো কিন্তু হার্ড, হ্যাঁ, হ্যাঁ, শক্ত, শক্ত ভাব। ফলগুলো শক্ত। আর শক্ত, এমনি শক্ত যে ভাব। বেগুন, নরমাল সবুজ গাছের বেগুন, একদম। এইগুলা কিন্তু আপনার একদম একদম সফট। সফট আর একদম, এই হ্যাঁ। ডালটা ভেঙে পড়ছিল আপনার বেগুন। বেগুনের এইগুলাতে, লোডে। হ্যাঁ, বেগুনের লোডে এইটুক জায়গার মধ্যে এক হাতের মধ্যে না হলেও 5 ঠিক, কেজি ঠিক, বেগুন ঠিক। ছিল। আচ্ছা, তো এই হচ্ছে খারাপ দিক, যেটা আর অবশ্যই। কিছুটা এখানে ফলন কম, তার পিছনেও কারণ হচ্ছে এই জায়গাটা যেহেতু উইল্ডের একটা বিশাল হুম, অ্যাটাক হয়েছে। হুম, 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 এই হুম। জন্য এখানে ফলন কম। ফলনটা কম। আর ফলনটা কম। যদি বলি ওই দিকটাই ভালো, এদিকটাও ভালো। এই হুম, জায়গাটাতেই উইল্টের পার্টিকুলার সমস্যাটা এই হয়েছে। জায়গাটাই উইল্টের সমস্যা হয়েছে। হুম। আবার দেখেন এই যে গাঁদা ফুল দিয়েছি, এর কিন্তু কোনো সমস্যাই নেই। ঠিক, ঠিক, ঠিক। এর কোনো সমস্যাই নেই। আচ্ছা। তো দাদা, এই চাষে আপনি কতটা সন্তুষ্ট সেটা একটু জানাবেন? চাষে সন্তুষ্ট ভালোই, আচ্ছা। কিন্তু আবার অসন্তোষে 2-1টা জায়গা আছে যেটা আমি আশা নিয়ে করেছিলাম হুম। যে উইল্টের সমস্যা হবে না। হবে না। উইল্ডের সমস্যা তো দেখতে দেখলেন, পাচ্ছেন। দেখতে আমরা ঠিক। উইল্ডের একটা বিশাল সমস্যা আছে। হুম, যদি উইল্ডকে সেইভাবে জমি প্রিপারেশন না হয়, হুম। তাহলে গাছ বাঁচানো মুশকিল। মুশকিল হয়ে যাবে। যেটা ঠিক। বলা হয় যে গ্রাফটিং এ হবে না, হুম। কিন্তু এটা দেখছি যে বাস্তবে তা না, হচ্ছে না। হচ্ছে। হচ্ছে বাস্তবে মানে উইল্ডের সমস্যা হচ্ছে, হ্যাঁ। সমস্যা হচ্ছে। হুম, হুম, তে এই জায়গাটা একটা অসন্তোষ। হুম, এবং যদি কেউ অধিক, এটাতে পরিশ্রম অধিক, যেমন টাকাটাও ভালো পাওয়া যায়, হুম। পরিশ্রমটাও কিন্তু অধিক। অধিক করতে খালি হবে। টাকা বা ফলন দেখলে হবে না, হুম। পরিশ্রমও অধিক। ঠিক, যদি ঠিক, ওরকম ঠিক। ভাবে পরিশ্রম করা যায় তাহলে ভালো। তাহলে ভালো। ভালো। তো তাহলে দাদার কাছ থেকে আমরা জানলাম বিস্তারিত যে ইনি কোন দিক থেকে সন্তুষ্ট এবং অসন্তুষ্ট কোন দিক থেকে, সেটাও বিস্তারিত আমরা জানলাম। তো আজকের এই ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আশা করি এই চাষের সম্বন্ধে বিস্তারিত আমরা তুলে ধরার চেষ্টা করলাম এবং আপনারাও যথেষ্ট কিছু জানতে পেরেছেন দাদা। তার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আমরা এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়াই এই ধরনের ইনফরমেশন আপনাদের সাথে তুলে ধরার জন্য। 24 পরগনা থেকে এদিকে আপনার উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। জলপাইগুড়ি, ময়নাগুড়ি এইসব জায়গায় আমরা ছুটে বেড়াই আপনাদের সাথে শুধুমাত্র এই ইনফরমেশনগুলো তুলে ধরার জন্য। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।